বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ কলেজ, নওগাঁ। আজকে আমরা আমাদের বিজনেস কমিউনিকেশনের একটা ফ্রি ক্লাস ফার্স্ট চ্যাপ্টারের উপর করব। অলরেডি আমাদের বিজনেস কমিউনিকেশনে প্রায় 20 জন এনরোল করে ফেলছে। তার পরবর্তীতে ফার্স্ট ক্লাসের পর শুধুমাত্র যারা পেইড করছেন তারাই শুধুমাত্র ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন। আর আজকের ক্লাসের পর যদি কারো ভালো লাগে তাহলে আপনারা চাইলে পরবর্তী ক্লাসে পেমেন্ট করে আমাদের কোর্সে জয়েন করতে পারেন আর কি। তো আজকে ওভারঅল আমি ক্লাস শুরু করার পূর্বে এই বিজনেস কমিউনিকেশন নিয়ে আমি একটা শর্ট সাজেশন আপনাদের দিব, কিন্তু তারপরও ক্লাসের আলোচনার পূর্বে এখানেই মনে হয় একটু আমি আপনাদের 2-3 মিনিটে বা 3-4 মিনিটে একটা আইডিয়া দিয়ে দিই যে আমরা কিভাবে শর্ট সাজেশন ভিত্তিক একটা প্ল্যানটা সাজাতে পারি। আচ্ছা, আমি যে 105th ব্যাংকিং ডিপ্লোমা বিজনেস কমিউনিকেশন চ্যাপ্টার ওয়াইজ ফাইনাল শর্ট সাজেশন যে একটা স্লাইড শেয়ার করছি, এই স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটু যে কেউ মেসেজে জাস্ট বলবেন যে স্লাইড দেখা যাচ্ছে কিনা, একটা স্লাইড দেখা যাচ্ছে কিনা একটু মেসেজে জানাবেন। তাহলে দেখা গেলে আমি একটু আলোচনা, আচ্ছা ওকে, শাকির উস সালেন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, দেখা যাচ্ছে আমি একটু খালি সংক্ষেপে, এটা অলরেডি আমরা আলোচনা করছি, আমাদের ইয়াতে দেওয়া আছে, কালকেও যাবে, কিন্তু আপনাদের যেহেতু আপনারা জয়েন করছেন এখানে আমি আপনাদের সঙ্গে একটু মানে বলে দিই যে কিভাবে আপনারা ইয়া করবেন। তো আমরা এখানে বেশ কিছু ভাবে সাজাইছি বিজনেস কমিউনিকেশনকে, যাদের একদমই সময় কম, মানে এটা আপনারা এখন ফলো করবেন না যেহেতু এখনো সময় অনেক আছে। যারা লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো কারণে বিজনেস কমিউনিকেশন শুরু করতে পারেন নাই বা কোনো কিছু কারণে যদি হয়ে গেছে, তখন আপনারা এই পার্ট ওয়ানে বেশি রিক্সি জোন আমরা বলছি, এটা ফাঁকি দিয়ে টাইনা টুইনা পাস, এটা ফলো করতে পারেন। এটা ফলো বলতে প্রথমে এর জন্য আপনার মডিউল এ আপনি ভালো করে পড়বেন। মডিউল এ থেকে আপনার 1 সেট প্রশ্ন প্রতি বছর কমন থাকে, এটা আমরা 4 সেট, মানে 4 স্টার দিয়েছি। মানে এটা থিওরি অ্যান্ড প্রসেস অফ কমিউনিকেশন অবশ্যই পড়বেন সবাই, এটা কেউ বাদ দিবেন না, কারণ এখান থেকে অনেক সময় 1 সেট বা 2 সেট প্রশ্ন কমন থাকে, আর আমরা আমাদের বইটাতে অনলি মাত্র 10টা প্রশ্ন দিয়েছি। তাহলে এই 10টা প্রশ্ন তো আপনারা পড়তেই পারেন যে 1 সেট বা 2 সেট প্রশ্ন পাওয়ার জন্য। আচ্ছা, মডিউল বি ক্লাসিফিকেশন অ্যান্ড মেথডস অফ কমিউনিকেশন, এখানে বিভিন্ন ধরনের কমিউনিকেশন, আপওয়ার্ড কমিউনিকেশন, ডাউনওয়ার্ড কমিউনিকেশন, হরিজন্টাল কমিউনিকেশন, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এটাও 4 স্টার একটা, এখান থেকে প্রতি বছর 1 সেট হয়ে থাকে। অথবা এই চ্যাপ্টার থেকে আপনার বিশেষ করে শর্ট নোটসে একটা বা দুইটা প্রতি বছর এসেই থাকে। আর এখানে 20-20-40 আর মডিউল ই এ আর এফ, এই দুইটা সেট মিলে অনেক সময় 3টা থিওরি পাওয়া যায়। তো এই 3টা থিওরি প্লাস আমাদের স্টাডি গুরু 36-এর যে হ্যান্ড নোটটা রয়েছে, এই হ্যান্ড নোটের প্রতি চ্যাপ্টারের শেষে যে শর্ট নোটস রয়েছে, এই শর্ট নোটস ফলো করলে আমরা মোটামুটি 6টা সেট কমন পাবো। তবে এইটা হচ্ছে হলো রিক্সি জোন, মানে এই রিক্সি জোনটা আপনি যদি চ্যাপ্টার ওয়াইজ আপনার কম সময় থাকুক বা বেশি সময় থাকুক, আগে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি এ বি পড়ে নেবেন, তারপর হয়তো বা আপনি ই এফ এ গেলেন এবং সাথে শর্ট নোটস পড়লেন, তারপর পরে সময় পেলে আরেকটু পড়লেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে ই এফ থেকে আপনার 1 সেট আনকমন থাকে, তখন আপনার যদি বিজনেস কমিউনিকেশনে যেটা আমি বলি যে একটু আপনাদের প্রতিটা চ্যাপ্টারের প্রশ্নগুলোর পয়েন্টগুলো মুখস্থ করতে হবে ভালো করার জন্য। পয়েন্টের সাথে একটা লাইন মুখস্থ করতে হবে। আর যারা একদমই খুবই ভয়ে আছেন তারা যেটা করতে পারেন যে একটু আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা আপনি টেন্স, মানে 2-3 লাইন ইংলিশ সেন্টেন্সে লিখতে পারেন কিনা সেটা একটু এখন থেকেই প্রতিদিন 10-15 মিনিট একটু প্রতিদিন খাতায় মানে ইংলিশ লেখার চেষ্টা করেন, বা ইংলিশে মেসেজ দেন, বা ইংলিশে আপনি নোট করেন আর কি। তাহলে আপনার দেখা যাচ্ছে যে ওই 1-2 লাইন আপনি যেন বানাই লিখতে পারেন পরীক্ষার হলে আনকমন আসলেও, তাহলে সেই কনফিডেন্সটা আসবে এবং ভয়টা আপনার দূর হয়ে যাবে। তবে এখানে আসার কথা হচ্ছে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। গতবারে আমাদের সোনালী ব্যাংকের একজন ভাই
সৌরভ ভাই, ওনার 50+, উনি বিজনেস কমিউনিকেশন নিয়ে খুবই ভয়ে ছিলেন। এরকম আরো 4-5 জন ভাই খুবই ভয়ে ছিলেন। তো ওনারা আমাদের বিজনেস কমিউনিকেশন লাইভ ক্লাসটা নিয়ে এবং আমাদের হ্যান্ড নোট কিনে ওনারা কিন্তু পাশ করে গেছেন। এই সৌরভ ভাই প্রচুর ভয় পাইতো, আমাকে ফোন করে বলছে যে স্যার অনেক অনেক ধন্যবাদ যে শেষমেশ পাশ করে ফেললাম আর কি। তো এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি একটু সময় দেন অবশ্যই ইনশাআল্লাহ পাশ হয়ে যাবে। আচ্ছা। আর ভিডিও ক্লাসগুলো তো আমাদের রেকর্ডেড করা থাকবে, যদি কেউ কোনো কারণে কোনো ক্লাস মিসও করে তাহলে আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাসগুলো পেয়ে যাবে আর কি। আর আপনারা জানেন যে আমরা প্রতিটি বিষয়ের ভিডিও ক্লাস 50% ছাড়ে এখন 500 টাকা দিয়ে দিচ্ছি। 3টা বিষয়ের উপর লাইভ ক্লাস নিলে আমরা ছাড়ের উপর ছাড়, সেক্ষেত্রে আরও 300 টাকা ছাড়ে 1200 টাকায় দিচ্ছি কোর্স। আর ফুল কোর্স নিলে আমরা 3000 টাকার জায়গায় সেই জায়গায় 2000 টাকা দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753 551 557 নাম্বারে মেসেজ করলে লাইভ ক্লাস সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা। আর আরেকটা, আমি আমার কাছে এই যে বেশি রিস্কি জোন পার্ট 2 বিসি বিজনেস কমিউনিকেশন, এই ফরম্যাটটা পছন্দ আপনারা। এইটা মানে বিশেষ করে লেটার এবং রিপোর্ট রাইটিংটা লিখলে না পরীক্ষায় পাশ করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই জন্য আমি বলবো যে এই জোনে থাকলে আপনি মডিউল বি হাতে নিলেনই, সাথে আপনি কি করবেন, লেটার অ্যাপ্লিকেশন এবং সিবি রাইটিং ফরম্যাটটা পড়ে নেবেন। কোথা থেকে পড়বেন? 4 স্টার। এটা হলো আমরা আমাদের হ্যান্ড নোটে বেশ কয়েকটা লেটার অ্যাপ্লিকেশন এবং সিবি ফরম্যাট দিয়ে দিয়েছি, তো সেগুলো আপনি যদি দেখেন ইনশাল্লাহ আপনি তখন পরীক্ষার হলে যে ধরনেরই লেটার অ্যাপ্লিকেশন বা সিবি রাইটিং থাকুক, এখানে লেটার বা অ্যাপ্লিকেশনগুলো ম্যানেজারিয়াল লেটার বা অ্যাপ্লিকেশনগুলো থাকে। হয়তো বা ম্যানেজার তার হেড অফিসে চিঠি দিয়ে বলতেছে যে আমি আমার অফিসটা লোকেশনটা চেঞ্জ করতে চাই, আমি এখন কি করব বা এরকম। তারপর এসএমই লোন আপনি এসএমই খাতে দিতে চাচ্ছেন আপনার এন্টারপ্রেনরদের, আপনার কি কি সুবিধা এই অনুসারে আপনি চিঠি লেখেন। তো এরকম বিভিন্ন ধরনের লেটার অ্যাপ্লিকেশন রিপোর্ট রাইটিং আসে। তো আমরা যে ফরম্যাটগুলো দিয়েছি বইয়ে, ওই ফরম্যাটগুলো ফলো করলে, আর যারা আপনারা অলরেডি ক্লাস নিয়েছেন, আমি যখন ক্লাসে এইটা বিষয় নিয়ে আলোচনা করব একটু ধরে ধরে শিখাই দিব যে এইভাবে এইভাবে পড়েন। তো এটা নিয়ে তখন আর ভয় কিছু থাকবে না। অনেকে এটা ভয়ে অ্যাভয়েড করতে চায় বা এটা দিতে চায় না, যে শুধু থিওরি দিয়ে চায়, কিন্তু থিওরিতে শুধু লিখে না পাশ করাটা একটু বেশি টাফ হয়ে যায়। এই জন্য আমি বলবো যে লেটার অ্যাপ্লিকেশন সিবি রাইটিংটা আমাদের হ্যান্ড নোট থেকে পড়ে নেবেন। এবং আমি তো আসি আপনাদের ক্লাসে, এটা কিভাবে সহজে কয়েকটা ফরম্যাট দেখাই দিব, ওই ফরম্যাটে আপনারা এটা মুখস্থ করে নিয়ে কয়েকটা লাইন মুখস্থ করে ফেলবেন, ইজিলি এটা হয়ে যাবে। তো এই লেটার অ্যাপ্লিকেশন এবং সিবি রাইটিং পড়তে গেলে না এর সাথে আবার মাঝে মধ্যে লেটার বা রিপোর্ট বা যে অ্যাপ্লিকেশন থাকে তার সাথে একটা ছোট থিওরি দিয়ে দেয়। তো ওই থিওরি আবার আপনি এই মডিউল সিতে দেখেন, ফান্ডামেন্টালস অফ বিজনেস লেটার্স অ্যান্ড রিপোর্ট রাইটিং, এখানে বিজনেস লেটার অ্যান্ড রিপোর্ট রাইটিং নিয়ে বলছে। মডিউল ডির শিরোনামটা আমি এখানে ভুল করে করে ফেলছি, এটা ক্ষমা করবেন। এখানে ফান্ডামেন্টালস অফ বিজনেস লেটার না, এটা শিরোনামটা একটু অন্য হবে। তো এটুকু বলে নেই, সি এবং ডি হচ্ছে আপনার লেটার এবং রিপোর্ট রাইটিং সম্পর্কিত চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে এই জন্য আপনার একটা লেটার বা অ্যাপ্লিকেশন প্রশ্নে তো থাকেই, আবার ওর সাথে একটা ছোট প্রশ্ন উল্লেখ করে দেয়। হয়তো বা বলবে যে হোয়াট ইজ ক্লেম লেটার কি, বা হোয়াট ইজ অর্ডার লেটার কি, বা পারসুয়েসিভ লেটার বলতে আপনি কি বোঝেন, এইরকম ছোট ছোট প্রশ্ন দিয়ে থাকে। তো এই জন্য লেটার অ্যাপ্লিকেশন এবং সিবি রাইটিং ফরম্যাটে গেলে আপনাকে সাথে সি এবং ডিও পড়তে হবে। আর সাথে স্টাডি গ্রুপ 36 এর শর্ট হ্যান্ড নোট পড়বেন অবশ্যই। এটা হচ্ছে পার্ট 2 একটা জোন। আর অনেকে বলেন যে 90% মার্কস কমন পেয়ে পাস করব কিভাবে, তো এর জন্য আমরা কথা হচ্ছে যে আমাদের এমন একটা গাইড বই পড়তে হবে যেখানে আইবিবির প্রণীত টেক্সট বইয়ের অধ্যায় শেষের প্রশ্ন থাকবে। আইবিবি যে টেক্সট বইটা বিজনেস কমিউনিকেশন দিয়েছে, এই বিজনেস কমিউনিকেশনের চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো পড়তে হবে, কারণ হুবহু এই উম, বই থেকেই প্রশ্ন 50% কমন থাকে। আর আমাদের নতুন সিলেবাসে আমরা জানি যে 96, 97, 98, 99 এই 4টা সিলেবাসে প্রশ্ন হয়েছে। তো এই 4টার বিগত বছরের প্রশ্ন আর আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা 90% মার্কস পরীক্ষায় কমন পাবো। এই 4টার আগে কেউ কেউ বলে যে বিগত 10 বছরের প্রশ্ন আমার গাইড বইয়ে আছে। তারপর কেউ এই বিভিন্ন ছাত্রবন্ধু বা স্টার পাবলিকেশন 300-400 পেজের বই করে তারা আপনাদেরকে এমন ভয় ধরাই দিয়েছে। আর ওই সেই আগের যুগের মান্ধাতার আমলের তারা আইবিবি চেঞ্জ করে ফেলছে সিলেবাস, সেই সিলেবাস চেঞ্জ না করে সে যুগ যুগ ধরে আগের জিনিসই রেখে 300-400 পেজের করে দিয়েছে। দিয়ে কি করছে, ইরিভিলেন্ট প্রশ্ন অনেক দিয়ে দিয়েছে, যেগুলো আপনার জন্য কোনো ব্যাংকের গুরুত্বই না, মানে যেগুলো আপনার সিলেবাসেই নাই। তো সিলেবাসে নাই, আপনি ব্যাংকে চাকরি করে 8টা থেকে সকাল 10টার মধ্যে বা 9টার মধ্যে আপনি ব্যাংকে জয়েন মানে ঢুকে যান, বের হন 6টা 7টা বেজে যায়, আপনি তাহলে ওইরকম 300-400 পেজের বই কখন পড়বেন? ওই 400 পেজের একটা বই পড়তে গিয়ে আমাদের বই মানে 6টা বই আপনার 500 পেজে হয়ে যাবে, মানে একটা বই সমান আমাদের 6টা বই হয়ে যাবে। এবং ইনশাল্লাহ এই 6টা বই পড়েই আপনার পরীক্ষাতে আপনি 90% মার্কস কমন পাবেন। এটা এমন না যে এবার আমি আপনাদের দিয়ে শুরু করছি, মানে এর আগের বারেও আমাদের কিন্তু সাকসেস রেট আছে। আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি একটু দেখেন,
তাহলেই দেখবেন যে যারা পাশ করছে তারা কিন্তু রিভিউ দিয়েছে আমাদের। তো আমরা আমাদের গাইড বইটাতে এই প্রশ্ন ব্যাংক এবং উত্তরপত্র দিয়েছি, আইবিবি প্রণীত টেক্সট বইয়ের সকল প্রশ্ন ও টপিকের উত্তর দিয়েছি, অপ্রাসঙ্গিক প্রশ্ন বাদ দিয়েছি। আমাদের বাংলা হ্যান্ড নোট গুলো গড়ে 80 পৃষ্ঠা, মানে কোনোটা 80 পৃষ্ঠা, কোনো 85, কোনোটা আপনার হচ্ছে হলো আহ 100 পৃষ্ঠা এইরকম হচ্ছে আমাদের। প্রতিটা হ্যান্ড নোটের মূল্য মাত্র রাখছি আমরা 250 টাকা, ডেলিভারি চার্জ 100 টাকা। আপনারা অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। এখন আমি একটা জিনিস আপনাদের তারপরও দেখাই যে আমাদের বইটার ক্ষেত্রে আপনি যেটা ফলো করবেন। আম, আচ্ছা, একটু 10 সেকেন্ড। আচ্ছা, আপনাদের আমি একটু আমাদের বইটা দেখাই যে আপনি যদি এটা ফলো করেন, দেখেন মডিউল এ তে আমাদের 4 নম্বর পেজ থেকে শুরু হয়েছে, আর এই মডিউল এফ এ গিয়ে আপনার হচ্ছে হলো 67 নাম্বার পেজে শেষ হয়েছে। আর লেটার রাইটিং ফরম্যাট কভার লেটার আমরা 68 থেকে 90 পেজ দিয়েছি, এটা আমরা একটু বুঝাই দিব। তাহলে আপনি এখানে 4 থেকে 90 পেজের মধ্যে হলে 85 পেজের মধ্যে কিন্তু আপনার বইটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই 85 পেজের মধ্যে যদি আপনার কমপ্লিট হয়ে যায়, তাহলে আচ্ছা, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনাদেরকে কিভাবে আমরা বইটা পড়বো দেখেন। এখানে মডিউল এ থেকে এই লেটার রাইটিং ফরম্যাট পর্যন্ত 85 পেজ। তাহলে এই 85 পেজ আপনারা যে এতদিন সময় আছে, তো এই এতদিন সময়ের মধ্যে 85 পেজের একটা বই পড়তে পারবেন না আপনি। আপনারা যারা একটা বা দুইটা সাবজেক্ট আছে তারা কিন্তু রিক্সি জোনে যাবেন না, মানে একবারে বাদ দিবেন না, তারা বরং ভালোভাবে পড়ার কিন্তু চেষ্টা করবেন আর কি। আমি যেই মানে রিক্সি জোনে না গিয়ে যেটাতে আপনি সেফ জোনে থাকতে পারবেন সেই সেফ জোনে পড়বেন। তো সেফ জোনে পড়ার জন্য আগে আপনি মডিউল এ বি পড়বেন, তারপর সিডি পড়বেন, তারপর লেটার রাইটিং ফরম্যাট কভার লেটারটা পড়ে নেবেন। এখান থেকে এই লেটার রাইটিং ফরম্যাট কভার লেটারটা আমি একটু 68 নাম্বার পেজে গিয়ে আপনাদের দেখাই। এটা অনেক বই কিন্তু থাকে না, এই যে আমরা দেখেন এই যে বিভিন্ন ধরনের লেটার আপনার অনেক সুন্দর করে কিন্তু করে দিয়েছি। এটা আমি যখন ক্লাসে বুঝাই দেবো যে কিভাবে লিখবেন না লিখবেন, তখন দেখবেন যে অনেক ইজি হয়ে যাবে। এবং কয়েকটা লেটার আপনি এক দুইটা মুখস্থ করে নিলেন, তাহলে আপনি পরীক্ষার হলে এই লেটার এবং রিপোর্ট রাইটিং থেকেই কিন্তু 40 মার্কসের প্রশ্ন আসে। তাহলে তখন আপনি দুইটা সেট এখান থেকে যদি পেয়ে যান, আর সাথে শর্ট নোটস পড়েন একটা সেট, 60 মার্কস হয়ে যাচ্ছে, আর মডিউল এ বি থেকে আপনি পেয়ে গেলেন বাকি। এখন আপনি যেটা করবেন, যে আমি আরেকবার শর্ট সাজেশনটাতে যাই, কোনটাতে থাকবেন। এই যে সবচেয়ে সেফ জোন, বীরের বেশে পাস, বিসি বিজনেস কমিউনিকেশন, যাদের শুধু বিজনেস কমিউনিকেশন আছে বা তিনটা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছেন, তিনটা সাবজেক্টে কিন্তু ওইরকম আপনি যদি একটু প্রিপারেশন নেন, তাহলে কিন্তু ওইরকম প্যারা নাই, আপনি কিন্তু চাইলেই সময় দিতে পারবেন। যেহেতু আপনার এটা বাধ্যতামূলক করে দিয়েছে লাগবেই, তাহলে কিন্তু তখন আপনি মানে আমার মতে সেফ জোনে থাকার চেষ্টা করবেন। তখন আপনি মডিউল এ বি পড়বেন, সিডি, তার সাথে এই লেটার অ্যাপ্লিকেশন সিবি রাইটিং ফরম্যাট পড়বেন, তারপরে আপনি দরকার হলে আমি বলে দিবনি। আর শর্ট নোটস তো থাকবে এই ইএফ এর মধ্যে যে কোনো একটা, পরবর্তীতে আমি বলে দিব যে হয়তো বা এটা বাদ দেন, আপাতত এটা পড়ে রাখেন যে এটার থেকে বেশি আসার সম্ভাবনা। হুম তখন আপনি একটা হয় ই বা এফ বাদ দিলেন, আর যারা পারবেন তারা ইএফও পড়বেন। কারণ আপনার যখন হাতে অস্ত্র বেশি থাকবে, আপনার যখন প্রিপারেশনটা ভালো হবে, তখন কিন্তু পরীক্ষায় আপনি অনেকগুলো সেট, দুই তিনটা সেট আনকমন থাকলেও বা দুই তিনটা সেট খারাপ থাকলেও তখন আপনি ভালো দেখে
বাছাই করতে পারবেন। বাট আপনি যদি কম সেটের প্রিপারেশন নিয়ে যান, 5 সেট বা 6 সেট, তখন হঠাৎ করে খারাপ হয়ে গেলে তখন কিন্তু টাফ হয়ে যাবে। আর ওই ফ্রি হ্যান্ড রাইটিং এ একটু অভ্যস্ত হবেন, একটু দরকার হলে টেন্সের যে 12টা ফরম্যাট, সেই টেন্সগুলো একটু দেখে নেবেন, আপনি যেন গ্রামাটিক্যালি সঠিকভাবে কারেক্ট সেন্টেন্স লিখতে পারেন। এখন থেকে কারোর সঙ্গে মেসেজ করলে একটু ইংলিশে মেসেজ করেন, প্রতিদিন 2-3 লাইন বা 4-5 কি বল লাইন বা 8-9 লাইন একটু ইংলিশে লেখেন। আর ইংলিশে পয়েন্টগুলো অবশ্যই মুখস্থ করতে হবে আমাদের বিজনেস কমিউনিকেশনের, এবং একটা লাইন করে কিন্তু মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু বিজনেস কমিউনিকেশন একটু টাফ হয়ে যাবে পাশ করা। এটা আমি গতবারেও ওনাদের বারবার ক্লাসগুলোতে বলছিলাম, এবং এগুলো ফলো করে ওনারা অনেকেই, যারা 1-2টা ছিল, তারা কিন্তু পাশ করে গেছে। তো এখন আসেন আমরা আমাদের ফার্স্ট ক্লাসটা তে শুরু করি। বিজনেস কমিউনিকেশনের এখন ফার্স্ট চ্যাপ্টারে আমরা কি কি পড়বো? কারো কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে মেসেজ দিতে পারেন। আমি আচ্ছা, আলোচনাতে যাওয়ার আগে আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো কেউ করতে পারেন, আমি আপনাদেরকে এই যে কথা বলার সুযোগ করে দিচ্ছি, কেউ যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন এই সাজেশনের বিষয়ে। তারপর আমি দেন আলোচনায় তো চলে যাবই। হ্যাঁ, মামুন ভাই, জামাল ভাই। প্রতিটা ক্লাসে যে আগে কিছু সময় দাও অপচয়, জি জি। মানে প্রত্যেকটা ক্লাসে কিছু সময় অপচয় হয় মনে হয়, আর আমরা তো সবাই ব্যস্ত। আচ্ছা দেখেন, এটা আপনার কাছে অপচয় মনে হচ্ছে, বাট অন্য আরেকজনের কাছে তো এটা মনে হইতে পারে যে সে প্রথমে কিভাবে সাজেশন বা কোন ওয়েতে যাবে। হ্যাঁ, কারণ এটা এটা আপনি, একই বিষয় তো প্রতিটা ক্লাসে শুনতেছি। না না, এটা আমি প্রথম সাজেশন যেটা বলছি এটা অনেকেরই কাজে দিবে হয়তো, বা আপনার কাছে মনে হচ্ছে, আমরা যেহেতু ডেমোক্রেটিক একটা সোসাইটিতে বসবাস করি, সো আমি সবার কথা চিন্তা করে যার যেটা ভালো লাগছে সেটা আমি চিন্তা করছি। তবে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, কি বলে, জানানোর জন্য আপনারটা। আর অন্য কেউ বলতে যে চাইলে বলতে পারেন। হুম, অন্য কারো কোনো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন পড়াটা নিয়ে, সাজেশনটা নিয়ে। হ্যাঁ আচ্ছা, আমার একটু ল্যাপটপ থেকে ঢুকতে আমার একটু প্রশ্ন আছে। হ্যাঁ, এত বলেন। ভালো লেখেও বারবার ফেল করি কেন? একজন একজন বলবেন, একজন করে বলবেন। মিসির আহমেদ ভাই। আচ্ছা, আপনার কয়বার এটা খারাপ হইলো না কেন? হ্যাঁ, জি জি। আমি 5টা প্রশ্ন খুব সুন্দর করে আমি লেটার সহ আমি দিয়া আমি কিন্তু ফেল করছি। কেন ফেল করি, কি আমি আমার লেখা হয় না নাকি তা তো বলতে পারতেছি না। আপনি, এটা অধৈর্য হয়ে গেছি এই আচ্ছা সাবজেক্টের প্রতি, আচ্ছা মেসির ভাই, ঘৃণা আপনি, এসে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, অধৈর্য হওয়ার কিছু নাই। আপনি আরেকবার একটু চেষ্টা করেন ভালো করে। আমার মনে হয় আপনি একটু গ্রামাটিক্যালি কারেকশনটার দিকে মনোযোগ দেন। আর এবার একটু চেষ্টা করেন। আমার মনে হয় আপনার এজ কি 50-র উপরে হবে? 50-র উপরে মনে হয় না হবে। তো আমার গতবারের যে অভিজ্ঞতা, যিনি কি? জয়েন করছিলেন সৌরভ ভাই, উনার এজ প্রায় 50 মতো। তো উনি যদি পাশ করে যায়, উনি এটা নিয়ে খুবই ভয়ে ছিল, উনিও 2-3 বার ফেল করছেন। তো উনি গতবার ইনশাল্লাহ পাশ করছে আমাদের। তো আমার বিশ্বাস এবার আপনি পাশ করে যাবেন আর কি। একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ। যেহেতু আপনার কোনো কারণে খারাপ হয়েছে, আপনি একটু গ্রামার গুলোর দিকে মনোযোগ দেন, তো যে আচ্ছা, আপনার আর একটা কি মানে যদি লেটার রাইটিং যদি এই অ্যাপ্লিকেশন লেটার রাইটিং যে এগুলা যদি না দেই, তাহলে শুধু অন্য কোশ্চেন লেখা আসলে কি পাস দেয় না দেয় না? এটা ওরকম বলা যাবে না মানে, বাট আপনি একটা লেটার বা রিপোর্ট রাইটিং লিখলে আপনার সেফ জোনটা বেশি, আপনার পাশের সম্ভাবনাটা বেশি বেড়ে যাবে। সো এই জন্য আপনি ওটা না বাদ দেওয়াই ভালো, কারণ ওখানে আপনার কিছু ফরম্যাট থাকে, ওই ফরম্যাটটা ফলো করলে আপনার মার্কসটা বেশি যায়। আর আপনি একটু মেসির ভাই আরেকটা জিনিস করেন, যে আপনার টেন্স কিছু মনে করেন না আপনারা, আমি দরকার হলে আপনি টেন্সের যে 12টা মানে ফরম্যাট আছে, এই ফরম্যাটটা আপনি এর মধ্যে দরকার হলে একটু সময় দেন। আগে ছোটবেলা তো শিখছিলেন, আবার আর একটু দেখেন না, তাহলে আপনার সেন্টেন্স গুলো ঠিক মতো কারেকশন হবে। কোন একটা যদি মানে প্রশ্ন কঠিন হয়, সেটা আপনি একটু বানায় লিখতে পারবেন ঠিক আচ্ছা, গ্রামাটিক্যালি। আচ্ছা, স্যার আর আমি কিছু একটু কথা বলি। হ্যাঁ, শফিক ভাই বলেন। শফিক ভাই স্যার সম্ভবত যেটা বেসিক হলো, লাইন থেকে বলছেন, তাই না? হ্যাঁ, জি স্যার, জি স্যার। হ্যাঁ, বলেন বলেন, হ্যাঁ। যেগুলো আমাদেরকে চাচ্ছেন স্যার, হুম। সেই প্রশ্নগুলো মানে ইজি বিষয়গুলো, এগুলো একটু আগে দিলে স্যার আমাদের জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, ওই সাজেশনটা যেটা বলতেছেন। জি স্যার, যেটা পরে দিতে চাচ্ছেন ওটা একটু আগে দিন স্যার, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, আপনি তো মানে আমাদের নিজের শফিক ভাই, মনে থেকে। শফিক ভাই, আপনি তো মনে হয় কোর্স নিয়েছেন, না কোর্স বা বই নিয়েছেন আমাদের? জি স্যার, জি স্যার, জি আচ্ছা, স্যার, কোর্স বা বই দুইটাই নিলে তো নিয়েছি। আমি এটাই যে একটু সময় দিতে হবে, মানে আমাকে একটু প্রিপেয়ার করার জন্য তো একটু করে নিতে হবে। আমি আগামী 7-8 দিনের মধ্যে এটা প্রিপেয়ার হয়ে গেলে, যারা কোর্স বা বই নিয়েছেন তারা সবার মানে পরে না, আপনারা আগেই পাবেন। আর যারা নেন নাই তারা পরে পাবেন, এটা জি স্যার, স্যার, আমার একটা কোশ্চেন আছে জি স্যার। স্যার, আপনি দেখবেন স্যার আমাদের বিষয়টা। হ্যাঁ অবশ্যই, যারা কোর্স নিয়েছেন বা বই নিয়েছেন তারা তো আমার আচ্ছা, কাছে সবার আগে প্রায়োরিটি। হ্যাঁ, তারপর মিজানুর ভাই বলেন। হুম। স্যার আমি ওই আমার মোবাইলে একটু সমস্যা, আমি ল্যাপটপ থেকে ঢুকতে পারতেছি না, কিভাবে ঢুকতে পারি? এখন এখন জয়েন করে ফেলছেন না? কথা বলছেন তো?
এখন তো মোবাইলে জয়েন করছি, কিন্তু মোবাইলে সমস্যা হচ্ছে। ও, এখন কিসে জয়েন করছেন, ল্যাপটপ থেকে পারছেন না মোবাইলে? মোবাইলে, ল্যাপটপ থেকে পারতেছি না। আচ্ছা, এটা আমি অন্য সময় তাহলে পার্সোনালি আপনাকে আলাদাভাবে আমাকে নক দেন, আমি দেন এই প্রবলেমটা সলভ কি, এটা তো যেহেতু টেকনিক্যাল প্রবলেম একটু সময় লাগবে। তারপর পড়া বিষয়ে যদি কারো কোনো বিষয় থাকে বলতে পারেন, আমরা দেনে করে যেহেতু এই যে দেখেন মামুন ভাই একটা কথা বললো, কিন্তু আর যারা 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 কিন্তু অন্যরা বলতেছে অন্যদের কিন্তু ঠিকই কাজে দিচ্ছে, বা কারো কোনো প্রশ্ন আছে তাদের কথাগুলো লাগছে। সো আমি এই জন্য মামুন ভাই বললাম না যে এটা প্রশ্ন জিজ্ঞেস ডেমোক্রেটিক, এগুলো এটা কাজে দেয়, হুম, হুম। ঠিক আছে, নেন আরেকজন কেউ বলছে বলুক, হ্যাঁ না কেউ যদি প্রশ্ন বলতে। যেগুলো করা হয়, হুম, আমি মামুন, হুম। প্রশ্ন যেগুলো করা হয় এগুলো কিছু কাজে দেয়, অভিজ্ঞতা শেয়ার হয়, কিছু হ্যাঁ, জানা হ্যাঁ। বিষয় থাকে হুম, আমরা হ্যাঁ, হ্যাঁ, জানতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আরে এটাই। আর কেউ? বলতে চাইছিলাম যারা খাতা দেখি তাদের কারোর সাথে, জি, খাতা। হ্যালো, হ্যাঁ, বলেন। যারা খাতা দেখে যারা খাতা দেখে তাদের কারোর সাথে যোগাযোগ থাকলে কিভাবে তারা নাম্বার দিয়ে কিভাবে খাতা দেখে একটু আমাদের সাথে শেয়ার করলে ভালো হয়। আচ্ছা, খাতা আমার ফ্রেন্ডই বাংলাদেশ ব্যাংকে আছে, তো এখন আমরা যারা টিচার মানুষ বা যারা খাতা দেখি সবাই তো খাতা দেখার সময় টু দা পয়েন্ট আপনি লিখছেন কিনা, আপনার কারেকশন ঠিক মতো আছে কিনা। বিজনেস কমিউনিকেশনে আমরা যখন খাতা দেখি তখন তো আমরা গ্রামাটিক্যালি কারেক্ট দেখবই, তারপর বানান ভুল আছে কিনা, এই জিনিসগুলো তো আমরা ফলো করি সবাই। তারপর আপনি ওই সময় কি গ্রামাটিক্যালি কি ভালোভাবে দেখে নাকি? গ্রামাটিক্যালি ওরা অনেক সময় বুঝতে পারে ভাই। আপনি গ্রামাটিক্যালি এই যে দেখা যাচ্ছে যে ভার্বের বা টেন্সের বিষয়গুলো যদি আপনার হয়, সেগুলো তো দেখতে পারবে, কিন্তু ওভারঅল যখন মানুষ খাতা দেখে আপনার তো একেবারে মানে খেটে খুঁটে খাতা দেখবে না, সে এক দুই লাইন বা প্রথম ইন্ট্রোডাকশন। আমরা যখন আমরা তো বোর্ডের খাতা দেখি, আমরা অনার্সের জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখি, আমি কি গোটাই খাতা দেখবো? আমি হচ্ছে হলো ওই প্রথম প্রশ্নের ইন্ট্রোডাকশন টু দেখবো, মাঝখানে একটু দেখবো, শেষে দেখবো। তো ওই ইন্ট্রোডাকশনের তিন চার লাইন দেখলেই তো আমি বুঝতে পারি যে সে মানে ঠিকঠাক লিখতে পারছে কিনা। তো প্রথমে এই জন্য একটা কি অবস্থা, প্রশ্নের হ্যাঁ। প্রথম দিকে আপনি কখনোই ভুল করবেন না, আপনার মাথায় থাকবে যে প্রথম চার পাঁচ লাইন যেন আপনার অবশ্যই ঠিক থাকে। এবং এটা ঠিক তখনই থাকবে যখন আপনি একটা প্রশ্নের আহ, এক দুটা লাইন মেমোরাইজ না করলে আপনি শুধু খালি বিজনেস কমিউনিকেশন শুধু খালি পয়েন্ট পড়ে যাচ্ছেন। বাংলায় হলে আপনি শুধু পয়েন্ট বানায় লিখতে পারবেন, বাট ইংলিশে আপনি এক একটা লাইন মুখস্থ না করলে কিন্তু হম, টাফ হয়ে মানে যাবে। সাথে আপনি এখন দেখার ক্ষেত্রে ধরেন যে কমিউনিকেশন, এর কোয়ালি আমি বাকি করলে এই মধ্যে দিয়ে দিলাম, ওটা কি বুঝবো যে কমিউনিকেশন লিখছি? তো কোনো সমস্যা নাই। আপনি কমিউনিকেশন যদি লিখতে পারেন ঠিক মতো সেন্টেন্সে যেটা বলা হয়েছে সংজ্ঞা, সেইটা যদি আপনার গ্রামাটিক্যালি কারেক্ট থাকে এবং মূল কি দা পয়েন্ট থাকে, তাহলে তো ভুল ধরবে না। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো প্রশ্ন না থাকলে আমরা পড়াতে চলে যাব। যে আপনারা তনয় ঘোষ কিছু বলতে চাচ্ছেন দাদা? আচ্ছা, আমরা পড়াতে চলে যাই। অনেকেই আর মোটামুটি সবাই যা বলছেন। আচ্ছা, আজকে নেটে মনে হয় প্রবলেম, এই কারণে এরকম হচ্ছে। আচ্ছা, বিজনেস কমিউনিকেশনের প্রথম যে প্রশ্নটা, হ্যাঁ, যে হোয়াট ইজ কমিউনিকেশন, ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, কমিউনিকেশন কাকে বলে, কমিউনিকেশনের গুরুত্ব কি। এই একটা প্রশ্ন দেখেন, মানে একটা প্রশ্নের উত্তর আমরা এমন ভাবে সাজিয়েছি যে এই একটা উত্তর দিয়ে আপনি চারটা প্রশ্নের উত্তর কিন্তু বলতে পারবেন। তারপর যেমন ওর বলছে যে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন কাকে বলে, ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন। আপনি বিজনেস কমিউনিকেশনের গুরুত্ব কি অর্গানাইজেশনে সেটা আপনাকে আলোচনা করতে বলছে। আর হোয়াট ইজ দ্য রোল অফ কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন, ডিসক্রাইব ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আপনি কমিউনিকেশনের গুরুত্ব কি একটা অর্গানাইজেশনে নিজের ল্যাঙ্গুয়েজে লিখতে বলছে। অথবা বলছে যে ডু ইউ থিঙ্ক দ্যাট ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন ক্যান প্লে এ ক্রুশিয়াল রোল ফর সাকসেসফুল ফাংশনিং। আপনি কি মনে করেন যে একটা গুরুত্বপূর্ণ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে সার্ভাইভাল ফর এ ফিনান্সিয়াল অর্গানাইজেশন, এক্সপ্লেন ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, আপনার নিজের ভাষায় লিখতে বলছে। তাহলে একই প্রশ্ন দেখেন আপনার চারটা ভাবে আসতে পারে, কিন্তু ওই একটা উত্তর দিয়েই আমরা কিন্তু এই চার ভাবে মানে এটাকে করতে পারবো। এবং আপনাদের সহজ করার জন্য এই যে আইবিবি টেক্সট বইয়ের বোর্ড কোয়েশ্চেন 1 নাম্বার, এই ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, এটাই আপনার ফের একটু ঘুরে লিখছে যে 96 মতে সরাসরি ইম্পর্টেন্স না লিখে লিখছে যে হোয়াট ইজ দ্য রোল অফ কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন, ডিসক্রাইব ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখেন আমি বলি যে টেক্সট বই থেকে সরাসরি প্রশ্ন যে দেওয়া থাকে আইবিবির বোর্ড কোয়েশ্চেন 1 নাম্বারটা এই যে 96 মতে আসছে, আবার এই 97 মতেও ওই রিলেটেড প্রশ্ন আসছে। তো একটা প্রশ্ন কিন্তু প্রতি বছর আপনারা মাথায় রাখবেন যে কমিউনিকেশনের গুরুত্বটা কি, বা কমিউনিকেশনের বিজনেস অর্গানাইজেশনের গুরুত্ব কি, বা আপনার সফল অর্গানাইজেশন করতে গেলে কমিউনিকেশন লাগবে, এইরকম একটা প্রশ্ন প্রতি বছর আসে। তো সো এটা 3 স্টার একটা প্রশ্ন, এটা একটু ভালো করে আমাদের
পড়তে হবে। আচ্ছা, এরপর আমরা এই যে প্রথমেই বলছি যে হোয়াট ইজ কমিউনিকেশন, কমিউনিকেশন বলতে কি বোঝেন? কমিউনিকেশন মিনস টু ট্রান্সফার ইনফরমেশন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইনফরমেশন ট্রান্সফার করা, অথবা ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার অর টু মাল্টিপল পিপল। এই যে আমি কমিউনিকেশন করছি আপনাদের সাথে, তাহলে আমি কি করছি? তথ্য শেয়ার করছি। একজন থেকে দুইজন ব্যক্তির মধ্যেও কমিউনিকেশন হতে পারে, অথবা কি হতে পারে, মাল্টিপল পিপল মানে অনেকগুলো মানুষের মধ্যেও হতে পারে। এই যে আপনারা অনেকগুলো মানুষ আছেন, ফ্রম এ গ্রুপ অফ পিপল টু অ্যানাদার, অথবা আর গ্রুপের কাছ থেকেও হইতে পারে। তাহলে কমিউনিকেশন যদি কাউকে বলে, তাহলে এই ছোট্ট একটা সংজ্ঞা আমরা মুখস্থ করে ভালো করে নিলে আমরা কিন্তু লিখতে পারবো। নাহলে আর যদি একবারই না মুখস্থ করি, তখন কিন্তু পরীক্ষার হলে গিয়ে টাফ হয়ে যাবে, যতই বলেন। আচ্ছা, কমিউনিকেশন হতে গেলে আপনার প্রত্যেকটা কমিউনিকেশনে তিনটা জিনিস থাকা লাগে। একটা হলো সেন্ডার, একটা মেসেজ অ্যান্ড এ রিসিভার। আরো অনেক কিছু থাকা লাগে, কিন্তু প্রত্যেকটা কমিউনিকেশনের জন্য প্রথমে একজন কমিউনিকেশন পাঠাবে। আমি যেমন সেন্ডার, আমি কমিউনিকেশন করতেছি আপনাদের এখন, আমি এই কমিউনিকেট করতেছি কি মেসেজ, এই যে লেখাগুলো বা একটা কথা আপনাদেরকে আমি বলতেছি কিন্তু। অ্যান্ড এ রিসিভার, আপনারা কি এটাকে আলটিমেটলি এই কমিউনিকেশনটা একটা জুমের মাধ্যমে ডিকোড হয়ে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা এই রিসিপ্টটা মানে মেসেজটা গ্রহণ করছেন। আর যদি বলে যে বিজনেস কমিউনিকেশন কাকে বলে, তখন আমরা বলবো যে বিজনেস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সমিটিং ডাটা, ইনফরমেশন, আইডিয়াস, থটস। বিজনেস কমিউনিকেশন হচ্ছে একটা প্রক্রিয়া, আপনার ইনফরমেশন ডাটা ট্রান্সফার করা, আইডিয়া বা থট করা, ওপিনিয়ন ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন, একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তির কাছে, ফর অ্যাটেইনিং অর্গানাইজেশনাল অবজেক্টিভস। অর্থাৎ প্রত্যেকটা অর্গানাইজেশনের কিছু অবজেক্টিভ থাকে, প্রফিট অর্জন করা হোক বা একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা অর্জন করার জন্য এই বিজনেস কমিউনিকেশনটা হচ্ছে যে তার জন্য ডাটা, ইনফরমেশন, থট বা ওপিনিয়ন আমরা যখন একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তির সাথে শেয়ার করব এই অর্গানাইজেশনাল লক্ষ্য অর্জনের জন্য, সেটাই হচ্ছে আমাদের বিজনেস কমিউনিকেশন। নর্মালি কমিউনিকেশন বলছে যে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির, বাট বিজনেস কমিউনিকেশনটা পার্থক্যটা হচ্ছে এখানে আপনার অর্গানাইজেশনের লক্ষ্যটা অর্জন করার জন্য যখন আপনি একজন থেকে আরেকজন ব্যক্তির সাথে ইনফরমেশন ডাটা ট্রান্সফার করবেন, সেটাই হচ্ছে হলো আপনার বিজনেস কমিউনিকেশন। আচ্ছা, এখন ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশনটা কি? ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন বলতে বোঝাচ্ছে যে প্রথমে হচ্ছে ক্লারিটি অ্যান্ড অ্যালাইনমেন্ট। ক্লিয়ার কমিউনিকেশন ইনশিওরস এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড দেয়ার রোলস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড এক্সপেকটেশনস। মানে এটা উল্লেখ করে দেয় কমিউনিকেশন করার ফলে যে কার কোনটা দায়িত্ব, কে কোনটা জিনিস পালন করবে। আমরা যদি কমিউনিকেট না করি কার কি দায়িত্ব, সেটা কিন্তু ঠিকমতো হবে না। তারপর কমিউনিকেশনটা কি করে? ইমপ্রুভড ইফিসিয়েন্সি, দক্ষতা বাড়ায়। ইফেক্টিভ কমিউনিকেশন এলিমিনেটস মিসআন্ডারস্ট্যান্ডিং। ওই যে এক একজন আরেকজনের মধ্যে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে ইফেক্টিভ কমিউনিকেশনটা মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করবে, এবং ডিলেস কস্ট বাই আনক্লিয়ার ইনস্ট্রাকশনস অর ল্যাক অফ ইনফরমেশন। ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি, ওপেন অ্যান্ড অনেস্ট কমিউনিকেশন ফস্টার্স ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি উইদিন টিমস অ্যান্ড অ্যাক্রস ডিপার্টমেন্টস। যখন আপনি ওই যে অনেক সময় বলে না যে ভাই কমিউনিকেশনে গ্যাপ রাখা যাবে না, আপনি যদি কমিউনিকেশনটা ওপেন এবং অনেস্ট কমিউনিকেশন হয়, তাহলে সেখানে ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি থাকবে। আচ্ছা, তারপর বলছে যে ইন ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ম্যানেজাররা কি করে? ম্যানেজার্স নিড টাইমলি অ্যান্ড ইউজফুল ইনফরমেশন টু মেক প্রপার ডিসিশনস। উম, যারা ম্যানেজার তাদের কি দরকার পড়ে? যে তাদের প্রায় সময়ে একেবারে ঠিক টাইম মতন ডিসিশন নেওয়া লাগে। তো এই ডিসিশন ঠিক টাইম মতো নিতে গেলে, তো যদি তার অর্গানাইজেশনে একটা সুন্দর কমিউনিকেশন সিস্টেম না থাকে, তাহলে তো সেই ইনফরমেশন পাবে না। এই জন্য ডিসিশন মেকিং এ কমিউনিকেশন লাগবে। প্ল্যান করতে গেলে আমাদের কমিউনিকেশন লাগবে। ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যান, আমি যদি প্ল্যানের বাস্তবায়ন করতে যাই, তখনও আমার কিন্তু একটা কমিউনিকেশন লাগবে। ইন পলিসি ফর্মুলেশন, পলিসি ফর্মুলেট করতে গেলে আহ, যখন সরকারের কেউ বা কোনো জায়গা থেকে যখন পলিসি ফর্মুলেট করতে যায়, তখন কি করে? ম্যানেজমেন্ট কালেক্ট এসেনশিয়াল ইনফরমেশন, বিভিন্ন সোর্স থেকে ম্যানেজমেন্ট কালেক্ট ইনফরমেশন করার পর আম, সেটা পলিসিটা ফর্মুলেট করে। কন্ট্রোলিং করার জন্য লাগে। এখানে আমি 9-10টা দিয়েছি, আপনাদের যদি কারো এই 9-10টা পয়েন্ট মুখস্থ করা টাফ হয়ে যায়, আপনারা 5-6টা পয়েন্ট মুখস্থ করবেন। আর পয়েন্ট একটু বেশি দিলে লাভ, পয়েন্ট মার্কস বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি হয়তো বা একটা করে লাইন লিখলেন, বাট পয়েন্ট বেশি করে লিখলেন। প্রথমে পয়েন্টগুলো মুখস্থ করলে ইজি হয়ে যাবে। আর সাথে এই জন্য আমি সবাইকে বলতেছি যে গ্রামাটিক্যালি কারেক্ট এবং স্পেলিং যেন ভুল হয় না। এবং গ্রামাটিক্যালি কারেক্ট করার জন্য আপনি অবশ্যই একটু টেন্সগুলো দেখে নেবেন। সাথে আপনি রেগুলার বেসিসে যারা শুধুমাত্র একটা বা দুইটা সাবজেক্টই আছে, তারা একটু বিজনেস কমিউনিকেশনের সত্যিকার অর্থে ইফোর্ট দিবেন শুক্রবার শনিবার। বাকি সময়গুলোতে আপনি একটু আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করার জন্য প্রতিদিন এক পাতা করে ইংলিশে লিখবেন। আপনার রাইটিং বিষয়গুলো ঠিক আছে কিনা, তো ইংলিশে রাখার জন্য আপনার টেন্সের বিষয়গুলো যেন ঠিক থাকে, আপনি রাইট অফ ফর্ম অফ ভার্বস যেন আপনার ঠিক থাকে, সেটা একটু দেখে নেবেন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে হলো হোয়াট আর দ্য স্টেপস অফ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন, ডিসক্রাইব ইচ স্টেপ ব্রিফলি।
বা ব্রিফলি ডিসক্রাইব দ্য প্রসেস অফ ইফেক্টিভ কমিউনিকেশন। ইফেক্টিভ কমিউনিকেশনের প্রসেস আপনাকে আলোচনা করতে বলছে। তো ইফেক্টিভ কমিউনিকেশনের কিছু এলিমেন্টস আছে। একটা কার্যকর ইফেক্টিভ কমিউনিকেশন হতে গেলে প্রথমে একটা সেন্ডার থাকা লাগবে, তারপর ওই যে আমরা বললাম যে মেসেজ থাকা লাগবে, তারপর ইনকোডিং, দ্য সেন্ডার পুটস দ্য মেসেজ ইনটু এ কমিউনিকেটেবল ফর্ম। এই যে আমি আপনাদের সাথে কমিউনিকেট করছি, এই কমিউনিকেটরটা করতে যাওয়ার জন্য আমার কি করা লাগতেছে, একটা জুমে আমি ইনফরমেশনটা ইনকোড করছি। তারপর চ্যানেল আমার একটা ব্যবহার করা লাগবে, দ্য মিডিয়াম ইউজ টু টু ডেলিভার দ্য মেসেজ। আমি এই মেসেজটা ডেলিভার দেওয়ার জন্য জুম এবং ইন্টারনেট ব্যবহার করে আমি কিন্তু মেসেজটা পাঠাচ্ছি। ডিকোডিং, তারপর এই মেসেজটা আপনারা যে এই যে শুনতেছেন, তখন আপনারা এই মেসেজটা যেটা মানে যেভাবে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে হলো ডিকোডিং। আর রিসিভার হচ্ছে কি, আলটিমেটলি যে মেসেজটা গ্রহণ করছে সেই হচ্ছে রিসিভার। আর তারপরে আপনি যে ফিডব্যাক দিচ্ছেন, এই যে কিছুক্ষণ পর আমি কিছুক্ষণ আগে আমি যখন বললাম যে আপনি আপনার ফিডব্যাক দিতে পারেন, একজন এক এক রকম ভাবে ফিডব্যাক দিলেন। একজন বললো যে না, এটা আমাদের আলোচনার দরকার ছিল না, বাকি দুই তিনজন ফের আবার প্রশ্ন ছিল, এবং প্রশ্ন শুনে আমার একজন বললো যে না, এটা আমাদের তো কাজেই দিয়েছে। সো অ্যাজ এ লিডার হিসেবে আমাকে কিন্তু সবার কথাই শুনতে হবে, মানে একজনের কথা শুনলে হবে না। তো এই যে ফিডব্যাক, নাহলে তো আমি স্বৈরতন্ত্র হয়ে যাব। আচ্ছা, তারপর বলছে ব্যারিয়ার্স, ফ্যাক্টরস লাইক ল্যাঙ্গুয়েজ অর নয়েজ ইফেক্টিং কমিউনিকেশন। তারপর আপনার ইফেক্টিভ কমিউনিকেশন হইতে গেলে আপনার যেন ব্যারিয়ার না থাকে, প্রতিবন্ধকতা না থাকে। এই যে কিছুক্ষণ আগে যেমন আমাদের নেটের কারণে একজন বলতেছিল যে স্যার কথা কটে কেটে কেটে আসতেছে, তাহলে এটা আমাদের জন্য মেসেজের ব্যারিয়ার। আচ্ছা, এখন কি কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কেউ মেসেজ করবেন, তাহলে আমরা দেখতে পারবো বিষয়টা, যদিও এটা তো আমার হাতে নাই। আচ্ছা, তারপর হচ্ছে হলো আহ, আচ্ছা, কি মেসেজ করছেন এখন? হ্যাঁ, এখন এখন ক্লিয়ার স্যার, শাকির ভাই বলছে, শামীম ভাই বলছে হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, ক্লিয়ার মোটামুটি মনে হয় বুঝতে পারছি। আচ্ছা, তারপর বলছেন শোনা যাচ্ছে, ওকে ওকে। আচ্ছা, আর পারপাস হচ্ছে হলো আপনার কমিউনিকেশনের রিজন, কি পারপাসে আপনি কমিউনিকেশন করছেন। তাহলে এই যে এই এলিমেন্টস গুলো যদি থাকে, তাহলে আপনি মনে করবেন কমিউনিকেশনটা আপনার ইফেক্টিভ। অর্থাৎ যদি সেই কমিউনিকেশনের সেন্ডার থাকে, মেসেজ থাকে, ইনকোডিং থাকে, ডিকোডিং থাকে, রিসিভার থাকে, একটা পারপাস থাকে, যদি কমিউনিকেশনে ব্যারিয়ার না থাকে, তাহলে আপনি মনে করবেন সেটা একটা ইফেক্টিভ কমিউনিকেশনে হয়েছে। আচ্ছা। আচ্ছা, তারপর বলছে যে এইরকম একটা প্রশ্ন আসতে পারে যে কমিউনিকেশন ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ কেন। আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে ওভারঅল কমিউনিকেশন কেন গুরুত্বপূর্ণ, বা বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ কেন, বা ব্যাংকের ক্ষেত্রে কমিউনিকেশনটা কিরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইবিবি বোর্ড কোয়েশ্চেন 5 নম্বর এবং আইবিবি শর্ট কোয়েশ্চেন 3 নম্বর, হোয়াট ইজ দ্য রোল অফ কমিউনিকেশন ইজ কমার্শিয়াল ব্যাংকিং। একই প্রশ্ন, কিন্তু ওই একটা উত্তর দিয়েই হবে। এই জন্য আমি আলাদা আলাদা প্রশ্নের মানে প্রশ্ন বলে আলাদা আলাদা উত্তর করি নাই। তো এই জন্য আমাদের নোটবুকটা 10টা প্রশ্নে চলে আসছে। যদি আমি আলাদা আলাদা প্রতিটা প্রশ্নের উত্তর বের করতে যেতাম, তাহলে কিন্তু আপনার জন্য আরো কঠিন হয়ে যেত, তখন এই 10টার জায়গায় আপনাদের 15-20টা প্রশ্ন পড়তে হতো। কিন্তু ওই একই দিয়ে ইনফরমেশন দিয়ে আপনি চালাই দিতে পারবেন। আচ্ছা, হোয়াই কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট ফর ব্যাংকস। প্রথমেই হচ্ছে হলো কাস্টমার সার্ভিসের জন্য আপনার কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট, কারণ আপনি কাস্টমারদের সঙ্গে যখন কমিউনিকেট করবেন, তখন কিন্তু আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিতে পারবেন, এবং কাস্টমারের যদি কোনো কিছু সমস্যা থাকে সেটা আপনি রিসলভ করতে পারবেন। মার্কেটিং অ্যান্ড প্রমোশন, আপনি আপনার প্রোডাক্ট মার্কেটিং করার জন্য বা প্রমোশন করার জন্য আপনার কিন্তু কমিউনিকেশন লাগবে। রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্স, আপনি কিন্তু আপনার কি কি রিস্ক আছে সেই রিস্কগুলো আপনি যখন আপনার এমপ্লয়িকে জানাবেন যে এই বিষয়ে রিস্ক, এবং ওই বিষয়ে আপনি রিস্ক ম্যানেজমেন্টের ট্রেনিং দিবেন, তখন কিন্তু আপনার ব্যাংকের জন্য আরো মানে আপনি অনেক রিস্ক ম্যানেজ করতে পারলেন। তাহলে রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমাদের কমিউনিকেশন দরকার। ইন্টারনাল কমিউনিকেশন দরকার কমিউনিকেশনের জন্য। ফিনান্সিয়াল রিপোর্টিং, আমরা জানি যে প্রতি বছর আমরা বিভিন্ন ধরনের, বা এই যে আপনারা 2-3 মাস পর পর আপনারা একটা কোম্পানির কি ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী বা উম, যেটা অ্যানুয়াল রিপোর্ট বলে, বা প্রতি 6 মাস পর বা 2-3 মাস পর পর আমরা অ্যাসেট লায়াবিলিটিস এর কি অবস্থা সেগুলো রিপোর্ট করি না। তাহলে এই রিপোর্টগুলো কমিউনিকেশন করার জন্য তো আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, আমরা হেড অফিস থেকে শুরু করে আমাদের যারা শেয়ার হোল্ডার রয়েছেন তাদেরকে আমাদের ফিনান্সিয়াল রিপোর্ট দেওয়ার জন্য আমাদের কমিউনিকেট করা লাগে। লোন প্রসেসিং করার জন্য আমাদের কমিউনিকেশন লাগবে, না হলে তো আমাদের লোনটা ঠিক মতো হবে না। ট্রানজাকশন নোটিফিকেশনস, এই যে আমরা অটোমেটেড সিস্টেম টু নোটিফাই কাস্টমার্স, আপনারা কাস্টমারদের মেসেজ দিচ্ছেন অটোমেটিক্যালি, তাহলে এইভাবে আপনারা কি হচ্ছে কমিউনিকেশনটা করতে পারছেন। টেকনোলজির দরকার। এমপ্লয়ি ট্রেনিং, আপনি ট্রেনিং দেওয়ার জন্য তো আপনার কমিউনিকেশন দরকার। তাহলে এই সব পারপাসে কমিউনিকেশন ব্যাংকের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা যেটা আমাদের 97তম বিপিতে এসেছিল, যে হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশনের প্রিন্সিপাল গুলো কি কি, মূলনীতিগুলো কি কি, এটা আমরা ভালো করে পড়বো। মূলনীতি হচ্ছে প্রথমেই যে আপনার বিজনেস কমিউনিকেশনের ক্লারিটি থাকতে হবে। আপনি যে মেসেজটা দিবেন সেই মেসেজটা অবশ্যই মাস্ট বি ক্লিয়ার এবং রিলিভেন্ট হইতে হবে। আর
মেসেজটা ব্রিভিটি মানে কি সংক্ষিপ্ত, মেসেজ মাস্ট বি অ্যাজ কনসাইজ অ্যাজ পসিবল টু অ্যাভয়েড ওয়াস্টিং অফ রেসিপিয়েন্টস টাইপ। আপনার হচ্ছে হলো মেসেজটা অবশ্যই যতটুকু পারা যায় সংক্ষিপ্ত হতে হবে আর কি, হ্যাঁ। কারণ অনেক অতিরিক্ত আপনি বড় মেসেজ দিলেন তাহলে তখন তো আপনার বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে অনেকে বিরক্ত হবে। তারপর পারপাসফুলনেস, মেসেজের অবশ্যই মাস্ট হ্যাভ ক্লিয়ার অবজেক্টিভস অ্যান্ড ইটস পারপাস মাস্ট বি অ্যাপিয়ারেন্ট। অবশ্যই মেসেজটা ক্লিয়ার অবজেক্টিভ থাকবে এবং এটা অ্যাপিয়ারেন্ট হবে। কনসিস্টেন্সি, মেসেজটা আপনার অবশ্যই কি হতে হবে, কনসিস্টেন্সি যেন থাকে, মানে একটার পর একটা আপনি কিভাবে সাজাচ্ছেন, এলোমেলো ভাবে তো সাজালে হবে না। আচ্ছা, কারেক্টনেস, মেসেজটা আপনি যখন পাঠাবেন বা ওই যে আপনি উত্তর যখন লিখতেছেন তখন আপনি দেখবেন যে কেন যেন গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে, গ্রামাটিক্যাল মিস্টেকটা থাকলে আপনার কিন্তু ওই সেন্টেন্সটাই বাদ হয়ে যাবে আর কি। অডিয়েন্স কনসিডারেশন, আপনি ইনফরমেশন পাঠানোর আগে অবশ্যই আপনি কাকে পাঠাচ্ছেন, এটা কি আপনার কোন এজের মানুষের সঙ্গে আপনি কমিউনিকেট করতেছেন, তাহলে সেই অনুসারে তার সঙ্গে সেই টোনে আপনার কথা বলতে হবে। আর ফিডব্যাক অবশ্যই আপনি আহ, যে সেন্ডার যে মেসেজ পাঠাচ্ছে তাকে কিন্তু রেসিপিয়েন্ট যারা পাচ্ছে তাদের ফিডব্যাকটা নিয়ে আলোচনা করতে হবে আর কি, বা চিন্তা করতে হবে। এই যে আপনারা যে বিভিন্ন ফিডব্যাক দিচ্ছেন সেটা নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আমার ফের ভাবা যাবে না যে এই এরকম ভাবে বললো এরকম ভাবে বললো, সবার কথা শুনতে হবে। তারপর শুনে যেটা সবচেয়ে বেশি মানুষজন বলবে সেটা ফলো করতে হবে। আচ্ছা, তারপর 5 নম্বর বলতেছে যে ডিসক্রাইব দ্য ফ্যাক্টরস ইফেক্টিং কমিউনিকেশন। মানে কিছু কিছু ফ্যাক্টর আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো কমিউনিকেশনকে ইফেক্ট করে, প্রভাবিত করে। সেগুলো কি কি ফ্যাক্টর আমরা দেখি। সেটা হচ্ছে যে প্রথমেই দ্য ক্লারিটি অফ মেসেজ, মেসেজটা অবশ্যই আপনার কি পারপাসে আপনি মেসেজটা দিচ্ছেন, মেসেজটার ক্লিয়ার যদি উদ্দেশ্য না থাকে, আপনি যদি এমন একটা মেসেজ দিচ্ছেন যে এটার উদ্দেশ্যই ক্লিয়ার না, তাহলে আপনি তো সেটা হবে না। সেন্ডার্স স্কিল, যেই সেন্ডার মানে প্রথমেই তো একটা মেসেজ পাঠাতে গেলে একজন সেন্ডার থাকে, তো সেন্ডারই যদি ইনফরমেশনটা ঠিকঠাক মতো না পাঠাতে পারে, সে যদি ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন স্কিল তার না থাকে, তাহলে তো সে ঠিক মতো ইয়া করতে পারবে না। সে যদি, ওই জন্য কি দেখেন আপনি ওই যে ব্যাংক বা প্রত্যেকটা অর্গানাইজেশন গুলোতে কমিউনিকেট করার জন্য কাস্টমার সার্ভিসের জায়গায় কি সুন্দর মেয়েকে রেখে এবং যে খুব সুন্দর করে প্রেজেন্ট কথা বলতে পারে যারা ভালো, তাদের দেখে না, তাহলে এক একজনের দক্ষতা তো এক এক রকম থাকে, তো সেন্ডারের স্কিল দেখতে হবে। রিসিভার্স পারসেপশন, হাউ দ্য মেসেজ ইজ পারসিভড বাই দ্য রিসিভার ডিপেন্ডস অন দেয়ার ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স, কালচারাল কন্টেক্সট অ্যান্ড কারেন্ট ইমোশনাল স্টেট। আমি যখন মেসেজটা পাঠাচ্ছি, ওই মেসেজটা রিসিভার যে মানে যে গ্রহণ করবে তার লেখাপড়ার যোগ্যতা, তার সে কোন কালচারালে আছে, সে কোন ধর্মে বিশ্বাসী, হ্যাঁ, তারপর তার এখন সে কি ভালো মুডে আছে না খারাপ মুডে আছে, সেটাও কিন্তু আমার কমিউনিকেশনকে ইফেক্ট ফেলবে আর কি। ফিডব্যাক, আমাদের কমিউনিকেশনে ফিডব্যাকটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপর নয়েস, ওই যে যে কোনো নয়েস আপনার কমিউনিকেশনকে ইফেক্ট ফেলে, যদি নয়েস থাকে তাহলে কমিউনিকেশনটা ঠিকঠাক মতো করা যাবে না। তারপর আপনার একটা মিডিয়াম বা চ্যানেল, আপনি যে কমিউনিকেশন মিডিয়ামটা বা চ্যানেলটা ইউজ করছেন সেটার যেন ইফেক্টিভনেস থাকে। ডিফারেন্ট মেসেজ মে সুইট স্পেসিফিক চ্যানেলস। তারপর টাইমিং, আপনি যে মেসেজটা পাঠাচ্ছেন এটা কোন টাইমে পাঠাচ্ছেন, আপনি ফোন দিচ্ছেন, তিনি দেখাচ্ছে যে অফিস টাইমে আছে, বা আপনি রাত 11টার সময় তাকে আপনার কল দিচ্ছেন, তো তো সে তো তখন একটা পার্সোনাল জোনে আছে। তাহলে আপনি মেসেজ যখন পাঠাবেন, ডেলিভারিং এ মেসেজ এট দ্য রাইট মোমেন্ট ক্যান ইনহ্যান্স রিসেপটিভনেস, মানে রাইট মোমেন্টে আপনাকে মেসেজ টাইমে পাঠাইতে হবে। আর পোর টাইমিং এ পাঠালে আপনার সেটা হয়ে যাবে কি মিসআন্ডারস্ট্যান্ডিং। ল্যাঙ্গুয়েজ এবং কালচারাল ডিফারেন্সটা মেসেজে কি একটা বড় ধরনের ভূমিকা পালন করে। টেকনোলজিটা আপনাকে দেখতে হবে, টেকনোলজি আপনার কমিউনিকেশনটা কি করবে, আলটিমেটলি ইনহ্যান্স করবে মানে বাড়াবে, অথবা কমিউনিকেশনটা কখনো অনেক সময় ইম্পিড করতে পারে। পাওয়ার ডাইনামিক্স, আপনি যার সাথে কমিউনিকেশন করতেছেন তার সঙ্গে আপনার মানে কি বলে পাওয়ার বলতে আপনার তার সঙ্গে প্রভাব কিরকম সেটা আপনার একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আমাদের 1 মিনিটের মধ্যে টাইমটা 40 মিনিট শেষ হয়ে যাবে, দেন আমাদের 10 মিনিট পরে আবার আমরা ক্লাসটা 6 থেকে বাকি যে 5টা প্রশ্ন আমরা লাস্ট হয়তো আর 20 মিনিট থাকবে, সেই 20 মিনিটে আমরা আবার গ্রুপে আমাদের অ্যানাউন্সমেন্ট সেকশনে আমি দিয়ে দিব আর কি। 9টা 13 বাজে, 9টা 23-এ আবার আমরা ক্লাসটা শুরু করব। বাকি সেশনটা আমরা 9টা 23-এ আবার আলোচনা করব করে ক্লাসটা শেষ করব। তো সকলে ভালো থাকবেন, আপাতত আমরা 10 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি, যেহেতু এটা শেষ হয়ে যাবে এখনই।